চলো সকলকে ওয়েলকাম ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেকে আমাকে একটু বলে ফেলো যে প্রত্যেক কাছে অডিও ভিডিও ক্লিয়ার কিনা। প্রত্যেকে আমাকে একটু বলে ফেলো প্রত্যেক কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। অল ওকে? চলো, ভেরি গুড। যা যা সমস্যা ছিল সব মিটে গেল, কোনো সমস্যা নেই আর। এবার ব্যাক টু আমাদের পড়াশুনো। তোমাদের মাঝখানে যে সমস্ত গ্যাপগুলো হয়েছিল সেটা আর কোনো কিছু গ্যাপ ট্যাপ এখন আর হওয়া পসিবিলিটি নেই, কারণ যা যা গ্যাপ হওয়া দরকার ছিল সেগুলো মোটামুটি মিটে গেছে। তো এবার আমাদের ডেইলি যেরকম ক্লাস থাকার কথা সেরকমই হবে, কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে? তো এরপর থেকে ক্লাস চেঞ্জেস হওয়া বা কোনো কিছু হওয়া এটা কোনো ব্যাপার নয়, এখন বর্তমানে যেরকম ক্লাস আছে সেরকমই হবে। হ্যাঁ, একদম। চলো, এখানে তোমার চলো এটাতে লিখে দিই, ঠিক আছে? সেটা তোমার ইচ্ছা মতো যেখানে করো সেগুলোকে এক জায়গায় রেখো। যখন অর্গানিক পড়ছো সেই বাঞ্চ যেন এক জায়গায় থাকে, ইনঅর্গানিক যখন পড়ছো তখন তার বাঞ্চ যেন এক জায়গায় থাকে, ফিজিক্যাল যখন পড়ছো তখন ফিজিক্যাল যেন এক জায়গায় বাঞ্চ থাকে। মানে একটা পৃষ্ঠাতে তুমি ফিজিক্যাল লিখেছো, তার পরের পৃষ্ঠায় তুমি অর্গানিক লিখেছো, এরকম করো না, সবগুলো একটা বাঞ্চে থাকে, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে? না 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 না, ওইটা ভিডিও থেকে তোমাকে করতে হবে। আমি তোমাকে প্রথম দিনই তো বলে দিয়েছিলাম এগুলো, যে যখন আমি তোমাকে কোনো জিনিস লাইভে করাচ্ছি তার মানে কি সেটা বোঝার জায়গা রয়েছে, আর যখন তোমাকে কোনো ভিডিও কোর্স দিয়েছি তার মানে ওইখানে ম্যাক্সিমামটাই মুখস্থ জায়গা রয়েছে। তো H2SO4 কেন তোমার কত ডিগ্রি সেলসিয়াসে ভেপারে পরিণত হয়ে যাচ্ছে, H2SO4 আর কি কি প্রপার্টি রয়েছে, এগুলো তোমার মানে বোঝা ব্যাপার নয়, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এবং সেগুলো তোমার প্রচন্ড বোরিং কাজ, দেখবি প্রত্যেকটা ক্লাসে বলে যাচ্ছি, কিন্তু এটা তোমাকে পড়তে হবে, কিছু করার নেই, কারণ ওইখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। আমি এটাও তোমাকে বলে দিয়েছি যে ওই 33টা ভিডিও দেখে নেওয়ার পর আর এই লাইভ ক্লাসগুলো করে নেওয়ার পর তোমার কেমিস্ট্রি থেকে যা পরীক্ষায় প্রশ্ন আসবে তার থেকে একটা প্রশ্ন বাইরে আসবে না, ঠিক আছে? একবার কুন্তল একবার ইয়েতে সাপোর্টে ফোন করে নাও, সেখান থেকে দিয়ে দেবে। চলো, আচ্ছা এবার শোনো কতগুলো কথা। সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, যেটা পড়েছিলাম তার পরের পার্টটা এবং লাস্ট পার্টটা আজকে করে নেব, এবং তাতে আমাদের পিরিয়ডিক টেবিল কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেককে বলে রাখি যে তোমাদের যারা যারা পিরিয়ডিক টেবিল আগের দিনের ক্লাস দেখে আসোনি তারা কিন্তু আজকে কিচ্ছু বুঝতে পারবে না। তাই আমি প্রত্যেককে বলেছিলাম যে আমার ক্লাস করতে আসার আগে অবশ্যই আগের দিনের ক্লাসগুলোকে দেখে আসবে। প্রত্যেকে ক্লাস দেখে এসছো, একবার রিক্যাপ করে নেওয়ার দরকার, কারণ তুমি খাতায় লিখেছো বুঝেছো সব ঠিক আছে, কিন্তু তুমি যদি এখন বর্তমানে যদি আগের দিনের জিনিসপত্রগুলি না দেখে আসো তুমি পরের দিনে কিছু বুঝতে পারবে না। তো প্রত্যেকে দেখে আসছো তো, ভেরি গুড। চলো, মানে কোনো সমস্যা হবে না, ভালো করে জিনিসপত্রগুলো দেখো, একদম পুরো জিনিসপত্রগুলো তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। ওকে, চলো এখন আমরা যেটা পড়বো আগের দিন যেটা পড়ে রেখেছিলাম সেই পার্টটা আগে আমরা পড়ে নিই, মানে সেই পার্টটা একবার ছোট্ট করে বলে দিই, তারপর আমি তোমাদেরকে পরের জায়গাগুলোতে আসছি। দেখো, সবার প্রথম আমি তোমাদেরকে বলে রাখি আমি আগের দিন কি পড়েছিলাম। আমি পড়েছিলাম হচ্ছে অ্যালং দ্য পিরিয়ড এবং অ্যালং দ্য গ্রুপ কি হচ্ছিল। আমি লিখে দিই, অ্যালং দ্য পিরিয়ড, পিরিয়ডে যদি যাই বাঁ দিক থেকে ডান দিকে তাহলে কি কি চেঞ্জেস হচ্ছিল এটাই ফার্স্টে লিখবো। তোমরা লিখতে থাকো পিরিয়ডে কি গেলে কি চেঞ্জ হয়, কাল আগের দিন পড়িয়ে দিয়ে এসছি, কারণ এর ওপরেই পুরো জিনিসপত্র দাঁড়িয়ে আছে। অ্যালং দ্য গ্রুপ হলে কি হয় ঝটপট করে বলো। অ্যালং দ্য পিরিয়ড হলে কি পেরেছিলাম, ভ্যালেন্স সেল
কি হচ্ছিল, ফিক্সড হচ্ছিল, তাই তো, ভ্যালেন্স শেল ফিক্সড, ভ্যালেন্স ইলেকট্রন কি হচ্ছিল, একটা করে বাড়ছিল। চলো গ্রুপে কি হচ্ছিল, ভ্যালেন্স শেল একটা করে বাড়ছিল, ভ্যালেন্স ইলেকট্রন ফিক্সড ছিল। এটাই ছিল তো, বলো আগের দিন আমরা এটাই পড়েছি। এবার কেন বেড়েছে, কেন ফিক্সড আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা আগের দিন পড়ে ফেলেছি। ঠিক আছে, আশা করি এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নেই। এবার আমি জিনিসপত্রগুলোকে নিয়ে এলাবোরেট করবো আমরা। ওকে চলো, আগের দিন আমরা এইটার উপর বেস করে অ্যাটমিক রেডিয়াস কি কি চেঞ্জেস হচ্ছে সেই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। আজকে আমরা অ্যাটমিক রেডিয়াস বাদেও বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো চেঞ্জেস হয় সেগুলো আমরা পড়বো। ওকে, তো সবার প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপি, তো আমার প্রথম যেটা আয়োনাইজেশন এনথালপি, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে কি এটা, সবার প্রথম আমি তোমাকে একটা কথা বলবো, কাদের কাদের অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়িয়েছি যখন আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়িয়েছি তখন তোমাদেরকে আমি একটা স্টোরি বলেছিলাম, তার নাম ছিল ব্যাগরা স্টোরি। কার কার মনে আছে? ব্যাগরা স্টোরি মনে আছে তো প্রত্যেকের? তো সেই ব্যাগরা স্টোরি কিন্তু এখানে আমার লাগবে, ভুলে যাওনি তো? চলো ভেরি গুড, সেই ব্যাগরা স্টোরি কিন্তু আমার এখানে লাগবে। ওকে, তো কাকে বলে আয়োনাইজেশন এনথালপি? দেখে মনে হচ্ছে কি বিশাল বড় সড়ো কিছু, কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই। দেখো, হ্যাঁ বলছে হেভি মনে আছে, মনে থাকবে কারণ এগুলো তোমরা ভুলবে না, নিজের রিয়েল লাইফের সঙ্গে যুক্ত। চলো, আয়োনাইজেশন এনথালপি বলতে কি বোঝায় আগে ফার্স্টে বলি, তারপর আমি তোমাকে বলছি। দেখো, সবার প্রথম আমি কাকে বলে সেটা আমি লিখে দিই। মিনিমাম অ্যামাউন্ট অফ হিট, minimum amount of heat to emit the loosely bound electron। মানে কি? যারা বাংলা লিখবে তারা কি লিখবে আমি বাংলাটা বলে দিচ্ছি, তোমরা পরে যখন রেকর্ড দেখবে তখন বাংলা আমার কথাটা শুনে শুনে লিখে নিও। সবচেয়ে বাইরের যে ইলেকট্রনগুলো থাকে তার আকর্ষণ বলটা নিউক্লিয়াসের থেকে সবচেয়ে কম থাকে। ইয়েস অর নো আমাকে বলো। ভাই আমি তোমায় কি বলেছিলাম, ব্যাগরা স্টোরিতে কি ছিল? এইটা হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরে এল কক্ষপথ, এই কে কক্ষপথ, তারপরে এল কক্ষপথ, তারপরে এম কক্ষপথ, এরকম করে তোমার কক্ষপথগুলো ছিল। তো এটা যদি কে হয়, এটা যদি এল হয়, এটা যদি এম হয়, যত দূরে, ধরো এখানে একটা ইলেকট্রন রয়েছে, ভাই এই ইলেকট্রনটা নিশ্চয়ই অনেক দূরে রয়েছে। আর দূরে থাকা মানে কি? দূরে থাকা মানে কি? দূরে থাকা মানে হচ্ছে তোমাকে বেশি পরিমাণ এফোর্ট দিতে হবে। ইয়েস অর নো আমাকে বলো, আমাকে বলো প্রত্যেকে। দূরে থাকা মানে কি বেশি পরিমাণ এফোর্ট দিতে হবে না? ভাই সোজা কথাই হচ্ছে, আমি তোমাকে বলে রাখছি যে ব্যাগরা স্টোরিতে আমি কি বলেছিলাম, তোমাকে আমি বলেছিলাম যে ভাই এরকম একটা ছেলে ছিল, এরকম একটা মেয়ে ছিল, এবার এরা কি, এরা কাছাকাছি রয়েছে, এরা যেহেতু কাছাকাছি রয়েছে তাই এই ছেলেটাকে এফোর্ট কম দিতে হচ্ছে। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে তখনই যখন এই মেয়েটাই দূরে থাকছে, এরকম একটা জায়গাতে দূরে যদি থাকে,
এই মেয়েটা যদি দূরে থাকতো তাহলে কি হতো? তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে ভাই এই মাঝখানে কোনো একটা ছেলে থাকতো যেটা এই ছেলেটারই বন্ধু, যে এই বন্ধুর অজ্ঞানে কোথাও না কোথাও এই মেয়েটাকে পছন্দ করত, তাই তো? তাহলে যদি এই জিনিস হয়, আমি তোমাকে কি বলেছিলাম? তোমাকে আমি বলেছিলাম এই যে ছেলেটা আছে, এই ছেলেটা কি করবে? ব্যাগরা হিসাবে কাজ করবে, তাই তো? ব্যাগরা মানে কি ভাই? এদের মধ্যে দূরত্ব বেশি। দূরত্ব বেশি মানে এদেরকে কি করতে হচ্ছে? কম কথাবার্তা বলতে হচ্ছে, যা কিছু কথা বলতে হয় ফোনে কথা বলতে হয়, দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। তো যদি দেখা সাক্ষাৎ না হয় তাহলে ভুল ভাল বোঝানোর জন্য আশেপাশের লোক যে কোনো ভাবে যা কিছু ভাবে ভুল বুঝিয়ে দিতে পারে। যেমন এই ছেলেটা এই মেয়েটারও বন্ধু, এই ছেলেটারও বন্ধু। কি করবে? ও এই মেয়েটাকেও একটা এই ছেলেটার সম্পর্কে ভুল বোঝাবে, ও এই ছেলেটাকেও এই মেয়েটা সম্পর্কে ভুল বোঝাবে, তাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, একটা মিস কমিউনিকেশন তৈরি করবে। আর মিস কমিউনিকেশন তৈরি হয়ে যাওয়া মানে কি ভাই? এদের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাবে। তাহলে ব্রেকআপ যেই হয়ে গেল, কি হয়ে গেল ভাই? এরা কি ছিল? মিঙ্গেল ছিল। মিঙ্গেল থেকে কি হয়ে গেল? সিঙ্গেল হয়ে গেল। যেই সিঙ্গেল হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখা যাবে তার কিছুদিনের মধ্যে স্ট্যাটাস দিচ্ছে এই ছেলেটা এই মেয়েটার সঙ্গে মিঙ্গেল হয়ে গেছে, এ সিঙ্গেল হয়ে রয়ে গেল, তাই তো? এটাই হচ্ছে দূরের লাভ স্টোরি, যারা অনেক বেশি দূরে দূরে থাকে, এটি আমরা দেখতে পাই। কিন্তু যদি আজকে এই ছেলেটা এবং এই মেয়েটা কাছাকাছি থাকতো, কাছাকাছি থাকা মানে কি? কাছাকাছি থাকা মানে হচ্ছে ধরো কথার কথা হাওড়ায় রয়েছে আর কলকাতায় রয়েছে, ভাই ডেলি মানে কথা বলা সম্ভব, না হলে দুদিনে একবার কথা বলা সম্ভব। তাহলে সেই মতো অবস্থায় কি হবে? এই রকম ছেলে যদি থেকেও থাকে তাহলে মাঝখানে সে ব্যাগড়াটা বেশি দিতে পারবে না। কেন দিতে পারবে না? তার কারণ এদের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে কমিউনিকেশন হচ্ছে, কমিউনিকেশন কখনোই গ্যাপ হবে না, সেই জন্য ব্যাগড়া দিতে পারবে না, তাই তো? তাহলে যত নষ্টের গোড়াকে এই ছেলেটা, এই যত নষ্টের গোড়া এই ছেলেটা, তার জন্য আজকে ব্রেকআপ হচ্ছে, তাই তো? তাহলে আলটিমেটলি এই যে ছেলেটা, এই ছেলেটার নাম কি? এই ছেলেটার নামই হচ্ছে আয়োনাইজেশন এনথ্যালপি। বুঝতে পারলে? এই ব্যাগড়া ছেলেটার নামই হচ্ছে আয়োনাইজেশন এনথ্যালপি। মানে কি? মানে হচ্ছে দেখো, আয়োনাইজেশন এনথ্যালপি মানে কি বলছে? মিনিমাম অ্যামাউন্ট অফ হিট টু এমিট লুজলি বাউন্ড ইলেকট্রন। ব্যাপারটা কি? যদি আজকে ইলেকট্রনটা এত দূরে থাকে তার মানে এদের মধ্যে টানটা কম রয়েছে। দূরে থাকা মানে কি? টান কম। যখনই টান কম হবে, যদি বাইরে থেকে তুমি ন্যূনতম হিট দিয়ে দাও, সেই হিট দিলে কি হবে? এই ইলেকট্রনটা বেরিয়ে যাবে। যখন তুমি ন্যূনতম এখানে হিট দিয়ে দিচ্ছ, এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, কারণ এই ইলেকট্রনটা সবচেয়ে বাইরে রয়েছে, লুজলি বাউন্ড রয়েছে, তাই তো? তো এখানে এই যে হিটটা তুমি দিলে, এই হিটটা কি আমরা বলে থাকি হচ্ছে আয়োনাইজেশন এনথ্যালপি। তো এখানেও সেম কেস, আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রেও সেম কেস। এ হচ্ছে ব্যাগড়া ছেলে, তো এই ব্যাগড়াই আলটিমেটলি কি করছে? এদের মধ্যে একটা হিট উৎপন্ন করছে, তার জন্য ব্রেকআপ হচ্ছে, এবং তার জন্যই এই ছেলেটাকে আমরা কি বলবো? আয়োনাইজেশন এনথ্যালপি বলবো। পুরোপুরি ক্লিয়ার? ইয়েস অর নো আমাকে বলো। পুরোপুরি জলের মতো ক্লিয়ার, চোখের সামনে ভাসছে পুরো জিনিস। ভাই ব্যাগড়া যে দেবে সেই হবে আয়োনাইজেশন এনথ্যালপি, আর কেউ না। তার মানে হিট মানে কি? হিট মানে হচ্ছে আয়োনাইজেশন এনথ্যালপি, সোজা কথা হচ্ছে এটাই। ক্লিয়ার? তাহলে আয়োনাইজেশন এনথ্যালপি বলতে আমরা এটাই বুঝতে পারলাম যে যদি ওরা দূরে থাকে, যদি ওরা দূরে থাকে, এবার আমাকে বলো, যদি এরা দূরে থাকে, এরা দূরে রয়েছে, তাহলে এই যে ছেলেটা আছে এই ছেলেটাকে বেশি পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে নাকি কম পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে? আমাকে বলো। ভাই এরা দুজন দূরে রয়েছে, দূরে থাকা মানে কি? একে বেশি এফোর্ট দিতে হবে? দিতে হবে না তো। আরে কম কিছু বললেই ও ভেঙে যাবে রিলেশন, তাই তো? তার মানে এর এফিসিয়েন্সি বেশি একে দেখাতে হচ্ছে না। তার মানে আমি পরিষ্কার বলতে পারি যে আয়োনাইজেশন এনথ্যালপি কি হবে? কম হবে। ভাই আয়োনাইজেশন এনথ্যালপি মানে কি বুঝলাম? আয়োনাইজেশন এনথ্যালপি মানে আর নাথিং বাট একটা হিট।
আয়োনাইজেশন এনথালপি মানে কি? হিট তো। তাহলে যদি কেউ দূরে দূরে থাকে, যদি ইলেকট্রন দূরে থাকে, তাহলে বেশি হিট প্রয়োগ করতে হচ্ছে না, কম হিট প্রয়োগ করলে হয়ে যাবে। আর কম হিট মানে কি? কম আয়োনাইজেশন এনথালপি। বোঝা গেল কেসটা? ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো এই সেম জিনিসটাই যদি ওরা কাছাকাছি থাকতো, ভাই কাছে থাকলে কি হবে? কাছে থাকলে যেটা হবে সেটা হচ্ছে এদের মধ্যে নিত্যদিন দেখা সাক্ষাৎ হচ্ছে। যদি নিত্যদিন দেখা সাক্ষাৎ হয়, তাহলে এই যে ছেলেটা আছে, এই ছেলেটাকে বেশি পরিমাণ এফোর্ট দিতে হবে, ওকে আরো ব্রেন খাটাতে হবে। আচ্ছা, এদের মধ্যে যদি আমাকে কোনো ক্লাস ধরাতে হয়, তাহলে ওই ছেলেটাকে একটু দূরে পাঠিয়ে দিতে হবে, প্রতিদিন দেখা সাক্ষাৎ করা যাবে না, অন্যভাবে আমাকে কিছু ম্যানিপুলেট করতে হবে। তো মাথার মধ্যে এইসব ঘুরবে, তার মানে ওকে বেশি এফোর্ট দিতে হচ্ছে। আর এফোর্ট দিতে হচ্ছে মানে কি? হিট বেশি দিতে হচ্ছে। হিট বেশি দিতে হচ্ছে মানে কি? আয়োনাইজেশন এনথালপি বেশি দিতে হচ্ছে। তাহলে কি বলবে এখানে? আয়োনাইজেশন এনথালপি এখানে বেশি দিতে হবে। চোখের সামনে জল জল করছে পুরো জিনিসপত্র, পুরোপুরি ক্লিয়ার এত দূর পর্যন্ত? আশা করি কারোর কোনো সমস্যা নেই এইটুকুর মধ্যে, যে দূরে থাকলে আয়োনাইজেশন এনথালপি কম হবে, কাছে থাকলে আয়োনাইজেশন এনথালপি বেশি দিতে হবে। এটাই তো আমাদের নিয়ম, এটাই তো নিয়ম, এটাই তোমাকে আমি তোমাকে বললাম প্রত্যেককে, তাই তো? এবার তুমি শোনো, এবার আমাকে বলো একটা কথা। এবার আমি আগের দিন পড়ছিলাম, কি পড়ছিলাম? আমি পড়েছিলাম যে ভাই যখন ওপর থেকে নিচে গ্রুপ ওয়াইজ আসবো, যখন ওপর থেকে নিচে আমরা গ্রুপ ওয়াইজ আসবো, তখন আমাদের কি হয়ে থাকে? আমাদের যে অ্যাটমিক রেডিয়াস আছে সেটা বাড়তে থাকে নাকি কমতে থাকে? আমাকে বলো প্রত্যেকে, ঝটপট করে বলে ফেলো। যে যদি ওপর থেকে নিচের দিকে, যদি ওপর থেকে নিচের দিকে আমরা আসব, তাহলে অ্যাটমিক রেডিয়াস বাড়বে নাকি কমবে? প্রত্যেকে বলছো বাড়বে, তাই তো? ভেরি গুড, তাহলে ইনক্রিজ করবে। তাহলে ভাই যদি ইনক্রিজ করে, ওদের রেডিয়াস যদি ইনক্রিজ করে, তার মানে এরকম হচ্ছে, মানে এই যে রেডিয়াস বেড়ে যাচ্ছে। ভাই রেডিয়াস যদি বাড়ে, রেডিয়াস যদি বাড়ে, তার মানে এখানকার ইলেকট্রন যত দূরে দূরে যাচ্ছে, লুজ বাউন্ড ইলেকট্রন হচ্ছে না, লুজলি বাউন্ড ইলেকট্রন হচ্ছে। তার মানে একে যদি বার করতে হয়, আমাকে কম পরিমাণ হিট দিতে হবে। কম পরিমাণ হিট দেওয়া মানে কি? আয়োনাইজেশন এনথালপি কি হবে? কম হবে। ইয়েস অর নো আমাকে বলো, প্রত্যেক আছে ক্লিয়ার? তাহলে আমি কি বলবো এখানে? আমি বলবো গ্রুপ ওয়াইজ যদি ওপর থেকে নিচের দিকে আসি, তাহলে আমাদের আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করছে। পুরোপুরি ক্লিয়ার? ভাই মুখস্থ করার দরকার নেই, শুধু বেসিক বোঝো, বেসিক বুঝলে পুরো জিনিসপত্র ক্লিয়ার। অ্যাটমিক রেডিয়াস আমি তোমাকে বলেছিলাম যত দূরে দূরে যাবে তত কি হবে? রেডিয়াস বাড়বে, গ্রুপ ওয়াইজ গেলে বাড়বে, এটা আমরা আগের দিনই পড়ে ফেলেছি। এবার আগের দিনের সঙ্গে লিঙ্ক ওয়েতে দেখো, যত রেডিয়াস বাড়ছে তত লুজলি বাউন্ড ইলেকট্রনের পরিমাণ বাড়বে, আর তাকে বেশ কম পরিমাণ হিট দিলে সে বেরিয়ে যাবে। তাহলে কম পরিমাণ হিট দিলে বেরিয়ে যদি যায়, তার মানে কি হবে? ডিক্রিজ করবে। একদম বেসিক জিনিস। তাহলে এই সেম জিনিসটাই আমি পিরিয়ডের ক্ষেত্রে কি বলবো? বাঁ দিক থেকে ডান দিকে পিরিয়ডে যদি যাই, ভাই সোজা কথাই বলবো আমি, এটা ইনক্রিজ করবে, আর তো অন্য কিছু নয়, এটা ইনক্রিজ করবে, কারণ গ্রুপের উল্টোই হয় পিরিয়ড। পুরোপুরি ক্লিয়ার? ইয়েস অর নো? ব্যাস এই তো গল্প। মুখস্থ করবে না, মুখস্থ করলেই ভুল হবে, মুখস্থ করলেই ভুল হবে, ঠিক আছে? জাস্ট জিনিসটা বুঝে রেখে দাও। অ্যাটমিক রেডিয়াসের সঙ্গে তোমাকে লিঙ্ক করে দিলাম। এবার তুমি কিভাবে মনে রাখতে পারো? আয়োনাইজেশন এনথালপি স্যার পড়িয়েছিলেন, যেটা অ্যাটমিক রেডিয়াস হবে তার ঠিক উল্টোটা হবে। অ্যাটমিক রেডিয়াস তুমি ভালো করে বুঝে গেছো আগের দিন। এবার যদি উল্টোটা হয়, তার মানে এখানে অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করছিল, এখানে ডিক্রিজ হয়ে যাচ্ছে, এখানে ডিক্রিজ করছিল, এখানে ইনক্রিজ হয়ে যাচ্ছে, গল্প শেষ। মনে রেখে দাও, তাই তোমাকে বেশি পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে না। পুরোপুরি ক্লিয়ার? চলো চলে আসছি পরের জায়গাতে। তাহলে আমরা পড়ে ফেললাম কি? অ্যাটমিক রেডিয়াস বুঝে গেছি, আমরা পড়ে ফেললাম আয়োনাইজেশন এনথালপি। সেল ফিক্সড, হ্যাঁ সেল ফিক্সড কি হয়েছে? সেল যখন ফিক্স হচ্ছে, কোথায় হচ্ছে? কোথায় সেল ফিক্স হচ্ছে? পিরিয়ড ওয়াইজ সেল ফিক্স হচ্ছে। পিরিয়ড ওয়াইজ তোমার সেলটা ফিক্সড হচ্ছে, ইলেকট্রন বাড়ছে। তাহলে যদি পিরিয়ড ওয়াইজ তোমার হচ্ছে সেল ফিক্সড হয়, ধরো কথার কথা, ধরো এই হচ্ছে নিউক্লিয়াস, তার বাইরে একটাই হচ্ছে সেল রয়েছে, এবারে ইনক্রিজ একটা করে মানে সেল ফিক্সড রয়েছে, ইলেকট্রনটা বাড়বে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বাড়বে। তো যদি বাড়ে,
এবার তুমি আমাকে বলো, এখান থেকে যদি আমি একটা ইলেকট্রনকে বার করতে চাইছি, আমাকে এফোর্ট বেশি দিতে হবে না? কেন দিতে হবে? তার কারণ হচ্ছে একটাই, তুমি এটাকে এভাবে ভাবো যে ধরো এটা হচ্ছে সেই মধ্যমণি মেয়ে, এইটা হচ্ছে মেয়েটা, তার বাইরে এতগুলো ছেলে ওই মেয়েটার জন্য লাফালাফি করছে যে কি করে আমি ওর সঙ্গে মিঙ্গেল হব, ঠিক আছে? তো যদি আজকে তার সঙ্গে মিঙ্গেল হতে হয়, তোমাকে তো কাউকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে, তবেই তুমি সেখানে আলটিমেটলি নিজে ঘাঁটি গাঁথতে পারবে। ব্যাস, গল্প শেষ। আর কি, একটা রানী একাধিক রাজা, প্রকৃত রাজা যদি তাকে হতে হয়, যদি জীবন সঙ্গী হতে হয়, তাহলে নিশ্চয়ই তাকে কিছু একটা এফোর্ট এক্সট্রা দিতে হবে। ব্যাস, তুমি যেভাবে খুশি মাথায় রাখো না ভাই, হয়ে গেল, গল্প শেষ। চলো পরের কেস। হ্যাঁ চলো এর পরের গল্প। ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বোঝায়? ইলেকট্রোনেগেটিভিটি বলতে বোঝায় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, বাংলায় বলে তড়িৎ ঋণাত্মকতা। এবার আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে যদি আমি একটা ছোট্ট হিন্স দিয়ে দিই, তুমি এটা আরামসে বলতে পারবে। স্যার কিরকম হিন্স দেবেন? তুমি আমাকে একটা কথা বলো ভাই, তড়িৎ ঋণাত্মকতা মানে ঋণাত্মক কথাটা সবচেয়ে বেশি কোথায় আছে? ইলেকট্রনে। ভাই ইলেকট্রনের মানে তো নেগেটিভ, তো যদি ইলেকট্রন বেশি হয় তাহলে কি হবে? নেগেটিভিটি বেশি হবে, এটাই গল্প। এবার তুমি আমাকে বলো যে ভাই যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে বিদ্যুৎ, যেটা আগে কিছুক্ষণ আগে বলছিল, পিরিয়ড ওয়াইজ যাও, তাহলে কি হচ্ছিল ভাই? যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে পিরিয়ড ওয়াইজ যাও, ভাই একটা সেলের মধ্যে একাধিক ইলেকট্রন ঢুকছিল, ইয়েস অর নো আমাকে বলো। একটা সেলের মধ্যে একাধিক ইলেকট্রন ঢুকছিল, তাহলে ইলেকট্রন যদি ঢোকে নেগেটিভিটি বাড়বে না? বাড়বে তো রে ভাই। তাহলে যদি এটা ইলেকট্রন ঢুকছে, তার মানে কি হবে? নেগেটিভিটি বাড়বে, ইনক্রিজ করবে, আমি তো অন্য কিছু ভাববোই না। আর যদি এটা ইনক্রিজ করে, ভাই এখান থেকে আমি কি বলতে পারি, ওপর থেকে নিচে যদি গ্রুপ ওয়াইজ যাই, তাহলে অতি অবশ্যই এর ঠিক উল্টোটা হবে, মানে ডিক্রিজ করবে। গল্প শেষ। এইবার দেখো তোমাকে কিভাবে কোশ্চেনের মধ্যে জালে ফেলবে। তোমাকে আমি আগের দিন বলেছিলাম যে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে মানে ইনক্রিজ করছে, ওপর থেকে নিচে যাচ্ছে মানে ডিক্রিজ করছে। তোমাকে দিতে পারে পিরিয়ড ওয়াইজ, তুমি ডান দিক থেকে বাঁ দিকে আসছো, তাহলে কি হবে? ডিক্রিজ করবে। গ্রুপ ওয়াইজ তুমি নিচের থেকে উপর দিকে যাচ্ছ, তাহলে কি করবে? ইনক্রিজ করবে। সোজা হিসাব। এবার তুমি যদি এই ছোট্ট হিসাবটা বুঝে নাও ভাই, তাহলে কি তুমি আর একটা হিসাব বুঝতে পারবে না, যে যদি আমি এটাকে ইলেকট্রোনেগেটিভিটির বদলে ইলেকট্রো পজিটিভিটি বলে দিই? আমাকে একটা কথা বলো, নেগেটিভ যদি না হয় তাহলেই পজিটিভ হবে। তাহলে আমি পরিষ্কারভাবে বলতে পারি নাকি যে যদি আমাকে বলে এখানে ইলেকট্রো পজিটিভিটি, আমি যা কিছু ইলেকট্রোনেগেটিভিটি ক্ষেত্রে পড়লাম তার ঠিক উল্টোটাই হবে ইলেকট্রো পজিটিভিটি, তাই নয় কি? তাহলে আমাকে একটা কথা বলো, যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে পিরিয়ড ওয়াইজ যাই, আমরা কি পড়লাম এই মাত্র? পিরিয়ড ওয়াইজ গেলে নেগেটিভিটি কি হচ্ছিল ভাই? ইনক্রিজ করছিল। তাহলে পজিটিভিটি কি হবে? অবশ্যই ডিক্রিজ হবে। ডিক্রিজ হবে বলেই নেগেটিভিটি ইনক্রিজ করবে, কারণ পজিটিভ আর নেগেটিভ তো একসঙ্গে থাকতে পারবে না ভাই, এটা কোনো হতে পারে না। সেম গল্প, তুমি যদি ওপর থেকে নিচের দিকে যাও গ্রুপ ওয়াইজ, তাহলে কি করবে? তাহলে এটা ইনক্রিজ করবে। বুঝতে পারলে? পুরো জিনিসপত্র ক্লিয়ার হলো? এইটাই তো গল্প, এটাই তো জিনিস। আর এটা কি তোমরা মুখস্থ করো? মুখস্থ জায়গায় নয়, তুমি জাস্ট একবার ছোট্ট করে জিনিসটা মনে রেখে দাও। কি মনে রাখবে? কি মনে রাখবে? জাস্ট একটা জিনিস মাথায় রাখবে ভাই, পিরিয়ড ওয়াইজ যদি
বাঁ দিক থেকে ডান দিকে যাই, আমরা কি দেখেছিলাম? আমরা পিরিয়ড ওয়াইজ বাঁ দিক থেকে ডান দিকে গেলে দেখেছিলাম যে সেল ফিক্স থাকছে, ইলেকট্রন একটা করে বাড়ছে। যদি ইলেকট্রন একটা করে বাড়ে, চলো এইটা হচ্ছে তোমার কি নিউক্লিয়াস, এর চারিদিকে তোমার হচ্ছে একটা কক্ষপথ রয়েছে। যদি ইলেকট্রন একটা করে বাড়ে, ধরো আগে একটা ছিল, তারপর আরেকটা হলো, 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 ভাই ইলেকট্রন বাড়ছে তো। আরে ইলেকট্রন বাড়লে কি হয়? ইলেকট্রনের মান কি? নেগেটিভ। তাহলে ইলেকট্রনের মান যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভিটি কি হবে? বাড়বে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে? ইনক্রিজ করবে। গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে গেলে কি হবে? তার ঠিক উল্টোটাই হবে, ডিক্রিজ হবে। শুধুমাত্র একটা পার্টিকুলার জিনিস তুমি মাথায় রেখে দিচ্ছ। দেখো তুমি এটার মাধ্যমে এইদিকে চারটে, কারণ বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে, চারটে হয়ে গেল। সেম গল্প পজিটিভিটির ক্ষেত্রেও, বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, ওপর থেকে নিচে, নিচের থেকে ওপরে, চারটে চারটে চারটে, আটটা তো মুখস্থ হয়ে গেল। মুখস্থ নেই, বুঝে গেলে। চারটে চারটে আটটা তোমার হয়ে গেল এখানেই। কি করলে? চারটে চারটা এখন তুমি মুখস্থ করবে? কোনো মুখস্থর দরকার নেই, শুধুমাত্র একটা জিনিস মাথায় রেখে দাও, ভাই পিরিয়ড ওয়াইজ বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন ঢুকছে। ইলেকট্রন ঢুকছে মানে নেগেটিভ হচ্ছে, নেগেটিভিটি বাড়ছে। যদি তার উল্টো দিকে কোনো কিছুই আমি যা কিছু দেখবো সেগুলোকে নিজে নিজে ম্যানিপুলেট করে দেবো, গল্প শেষ। বুঝে গেলে? বোঝা গেল কেসটা? যারা বুঝতে পারছে না বলছিলে তারা প্রত্যেকে বুঝে গেছো? ইয়েস অর নো আমাকে বলে ভালো বট করে, কারণ এগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, মারাত্মক জায়গা, মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা এগুলো। এইবার আমি তোমাদেরকে একটা কথা বলবো, একটা মিনিট দাঁড়াও, তোমাদেরকে আমি একটা কথা বলবো। কি কথা বলবো? কথাটা বলার জন্য আমার, দাঁড়াও ওকে দেখি না আছে কিনা, তাহলে আমাকে আগে দাঁড়াও এক মিনিট। এই পিরিয়ডিক টেবিলটা, পিডিএফটা আমি তোমাদেরকে কিন্তু আগের দিন দিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখে নেবে। আমি আগের দিন ক্লাসের মধ্যে যে পিডিএফটা দিয়েছিলাম সেই পিডিএফ এর মধ্যে কিন্তু এই পিরিয়ড টেবিলটা দেওয়া আছে অলরেডি, দেখে নেবে। দিয়ে দিয়েছি আগের দিন, আমি আগের দিন দিয়ে দিয়েছি। এইগুলো যদি না দেখো আমি কি বলবো বলো তো? একটু খুলে দেখবে, আমি সবই দেওয়া থাকে গো। এ দেখো, আগের দিন এগুলো পড়িয়েছি, এর পাশেই আর একটা পিডিএফ দেওয়া আছে, দেখো পুরো 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 পিডিএফটা দেওয়া আছে। আগে আমি দুটো পিডিএফ আপলোড করেছি, এগুলো সবটা দেওয়া আছে। এই তো প্রিন্টও করে নিয়েছি অনেকে। আমি কোয়েশ্চেন করাবো, চাপ নেই। কোয়েশ্চেন কখন করাবো? যখন আমি তোমাদের গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো আছে সেগুলো করাবো। হাবিজাবি কোয়েশ্চেন তো করে লাভ নেই, পরীক্ষা যেগুলো সেগুলো আমি করবো। তো সেটার জন্য আমি করে নিচ্ছি, ওয়েট করো, দাঁড়াও। আগে জিনিসপত্র শিখে নিই আমরা, তারপর তো করবো সবই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানো? যেটা বলছিলাম, হ্যাঁ এখানে চলে আসি। দেখো একটা জিনিস, এই যে পিডিএফটা দিয়েছি, এই পিডিএফ এর মধ্যে এই চারটা পুরো দেওয়া আছে। ভালো করে জিনিসটা অবজার্ভ করো ভাই, বাঁ দিকে যা কিছু আছে, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে মেটাল। আর এই ডান দিকে যা কিছু আছে এরা হচ্ছে প্রত্যেকে নন মেটাল।
দেখবে মেটাল নন মেটাল চ্যাপ্টারের মধ্যে এই জিনিসপত্রগুলোকেই পড়িয়েছি। হ্যাঁ, এইগুলো একদম এস ব্লক আমরা পড়ে ফেলেছি আগের দিন। তো এবার দেখো, ধরো তোমাকে আমি বললাম ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এগুলো কি? এগুলো হচ্ছে নন মেটাল, আমরা আগেই পড়ে নিয়েছি অলরেডি। মানে দেখো, অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে গ্যাস। নাইট্রোজেন কি? একটা গ্যাস। ফ্লোরিন একটা গ্যাস। কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস। কার্বন হচ্ছে তোমার কি একটা মানে যৌগ। তাহলে এগুলো কি? এগুলো পি ব্লক এলিমেন্ট এবং এগুলো হচ্ছে প্রত্যেকে নন মেটাল। তো বাঁ দিকে রয়েছে মেটাল, ডান দিকে রয়েছে নন মেটাল। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, হাইড্রোজেন অ্যাকচুয়ালি মেটাল এবং নন মেটালের মাঝখানে পড়ে। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়ে থাকে। কেন দুষ্ট মৌল বলা হয় সেটাও আমি তোমাদেরকে হাইড্রোজেন যখন চ্যাপ্টারটা পড়িয়েছি মেটাল এই নন মেটাল চ্যাপ্টারের মধ্যে দেখে নেবে, এখানে বলে দিয়েছি। ঠিক আছে, এবার শোনো, ব্যাপারটা হচ্ছে এটাই। ডি হচ্ছে এই মাঝখানটা, এফ হচ্ছে নিচেরটা, আমি আগের দিন বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে অনন্যা, আগের দিনে ক্লাসটা দেখে নাও। এবার শোনো, তুমি যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, ভাই তুমি কি দেখতে পাচ্ছ? বাঁ দিকে সব মেটাল গুলো আছে, ডান দিকে সব হচ্ছে নন মেটাল গুলো রয়েছে। তার মানে তুমি যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, তার মানে কি আলটিমেটলি মেটাল থেকে নন মেটালের দিকে যাচ্ছ না? ইয়েস অর নো আমাকে বলো। তাই তো? যখন তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছ, ভাই আলটিমেটলি কি হচ্ছে? মেটাল থেকে নন মেটালের দিকে যাচ্ছ। তোমাকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন এটাও করতে পারে যে পিরিয়ড ওয়াইজ এখানে না জিজ্ঞেস করে তোমাকে বলতে পারে, তুমি যদি মেটাল থেকে যদি নন মেটালের দিকে যাও, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে নাকি কমবে? তুমি কি বলবে? ভাই পিরিয়ড ওয়াইজ আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তার মানে গল্প তো একই হচ্ছে, তার মানে এটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলে? তো এইটাই ব্যাপার, আর কিচ্ছু না। তুমি জাস্ট জিনিসটাকে বুঝে নাও। এবার তোমাকে ঘুরিয়ে যা খুশি দিক না কেন, আমরা মুখস্থ করব না, আমরা বুঝে নেব। এবার কোয়েশ্চেন এর ল্যাঙ্গুয়েজটা পাল্টা দিক। আমি কালো জামা পরে তোমাকে দেখাচ্ছি, পরীক্ষায় তোমার লাল জামা পরে আসবে লোকটা। আরে লোকটাকে তোমার চেনা নিয়ে কাজ, সে কি জামা পরে এসে তোমার দেখার দরকার নাকি? ব্যাস গল্প শেষ। বোঝা গেল কিসটা? পুরোপুরি জিনিসটা ক্লিয়ার? একদম। নন মেটাল যখনই হবে তখন সেটা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হয়। তোমাদের বলে রাখি, সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে তোমার কি? এই যে ফ্লোরিন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এটাও তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেনে এসছে এবং এটাও তোমাদেরকে আমি নন মেটাল চ্যাপ্টারের মধ্যে করিয়ে দিয়েছি। আমি এই জন্য তোমাকে বললাম এই প্রত্যেকটা জিনিস ইকুয়ালি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কিন্তু প্রচন্ড দরকার। চলো এবার শোনো, এই যে মেটালিক ক্যারেক্টার যে তোমাকে বললাম, এটার উপর বেস করে তোমাকে বলে রাখি। এবার তোমাকে বলছি মেটালিক ক্যারেক্টার। ব্যাপারটা কি? দেখো মেটাল কারা হয়? মেটাল মানে হচ্ছে ধাতু। ধাতু কারা হয়? ধাতু কিন্তু অ্যাজ সাচ লিকুইড বা গ্যাস হয় না, সে তো তোমার হচ্ছে পারদি রয়েছে। কিন্তু ইন জেনারেল তোমার হচ্ছে কি? ধাতু মানে কি? সলিড। মেনলি যদি আমি বলি, মেনলি কি হয়ে থাকে? সলিড হয়ে থাকে। এক্সেপশন তো আছেই, বাদ দাও। এবার তোমাকে আমি একটা কথা বলি ভাই, মেটালিক ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে, ভাই মেটাল মানে সলিড মানে কি? না, প্রথম থেকে 30। মেটাল মানে সলিড। সলিড মানে কি? সলিড মানে হচ্ছে ভাই এরা সবসময় এদের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ। এটা মাথায় রেখে দিও। মেটাল মানেই হচ্ছে ইলেকট্রোপজিটিভ ওর ক্যারেক্টারিস্টিক্স, মানে ও সবসময় একটু পজিটিভ ভাইব নিয়ে থাকবে। আরে মেটাল মানে শক্ত সমর্থ জিনিস, ও পজিটিভ থাকবে নাকি নেগেটিভ থাকবে নাকি? ঠিক আছে, তো ওরা সবসময় পজিটিভ হয়ে থাকে। তো যদি পজিটিভ হয়, তাহলে আমি ইলেকট্রো পজিটিভের ক্ষেত্রে আমি যা যা পড়েছি, মেটালের ক্ষেত্রেও কি তাই তাই পড়বো না? আমাকে একটু বলো তো ভাই, ইলেকট্রো পজিটিভের ক্ষেত্রে কি পড়েছি? যদি গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচের দিকে নামি, আমরা কি পড়েছিলাম? ইনক্রিজ পড়েছিলাম। তার মানে কি হচ্ছে? পজিটিভিটি ইনক্রিজ করছে ভাই। ওপর থেকে নিচের দিকে গেলে পজিটিভিটি ইনক্রিজ করছে। তো যদি পজিটিভিটি ইনক্রিজ করে, তার মানে ইলেকট্রো পজিটিভিটি ইনক্রিজ করছে। আর ইলেকট্রো পজিটিভিটি ইনক্রিজ মানে কি মেটালিক ক্যারেক্টারিস্টিক ইনক্রিজ নয়? কারণ আমি তোমাকে কি বললাম, যারা মেটাল হয় তাদের ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইলেকট্রো পজিটিভ হবো আমি, ইলেকট্রো নেগেটিভ নয়। তাই তো? তাহলে তোমাকে আমি কি বলবো, যদি তুমি ওপর থেকে নিচের দিকে গ্রুপ ওয়াইজ যাও, তাহলে কি হবে? মেটালিক ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজ করবে।
যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে পিরিয়ড ওয়াইজ যাও তাহলে এটা কি করবে? ডিক্রিজ করবে। পুরোপুরি ক্লিয়ার? ক্লিয়ার? এবারে এই সেম জিনিসটা যদি আজকে তোমাকে নন মেটালের ক্ষেত্রে জিজ্ঞেস করে, এবার তুমি বলতে পারবে না? বলতে কি পারবে না? ভাই নন মেটালের ক্ষেত্রে কি হবে? পুরো উল্টোটাই হবে। আরে মেটাল আর নন মেটাল তো একসঙ্গে থাকতে পারে না রে ভাই। একজন যদি তোমার হচ্ছে পজিটিভ হয়, একজন নেগেটিভ হতে পারে না। তাহলে আমি কি বলবো? নন ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি নন মেটালের অল্প হবে, এখানে আমি এখানে লিখে দিলাম, পরে তোমরা যখন লিখবে তখন এরকম করে লিখে নিও। তাহলে নন মেটালের ক্ষেত্রে কি হবে? এই যা যা করেছি ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে নন মেটালের ক্ষেত্রেও সেম সেম জিনিসপত্রই হবে। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে কি, দেখো কতটা ভাইটাল ভাইটাল জিনিসপত্র পড়ছে, বুঝতে পারছো? এবার তোমাকে জিজ্ঞেস করবে সোডিয়াম আর পটাশিয়াম, তোমাকে কি বলেছিলাম 30 পর্যন্ত মনে রাখছে। দেখো সোডিয়াম আর পটাশিয়াম, একটা 11 একটা 19 দিয়ে দিতেই পারে। তোমাকে বলবে একটা রয়েছে সোডিয়াম, একটা রয়েছে পটাশিয়াম, আমাকে বলো এই দুটোর মধ্যে কে বেশি মেটালিক, কে বেশি নিজেকে মেটাল মনে করে, যার ক্যারেক্টারিস্টিক্স বেশি মেটালিক, মেটালের মতো। তুমি কি বলবে? ভাই ওপর থেকে নিচে গেলে কি হয়? মেটালিক ক্যারেক্টার বাড়ে। তাহলে ওপর থেকে নিচে যদি যায়, সোডিয়াম ওপরে আছে নিচে পটাশিয়াম আছে, তাহলে কি হবে? পটাশিয়াম হবে। এনে কি করে হবে? আমরা কি পড়লাম এই মাত্র মেটালিকের ক্ষেত্রে? মেটালিক মানে কি? ওপর থেকে নিচে যখন যাবে, ওপর থেকে নিচে যখন যাবে গ্রুপ ওয়াইজ, তখন কি হবে? ইনক্রিজ করবে। তার মানে ভাই ওপরে এইটা রয়েছে, তার নিচে পটাশিয়াম রয়েছে, তাহলে পটাশিয়াম বেশি মেটালিক। যদি তোমাকে বলে লিথিয়াম আর সিজিয়াম, এদের মধ্যে কে বেশি মেটালিক, তুমি কি বলবে? সিজিয়াম। মনে থাকবে? তোমাকে যদি বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মেটালিক ক্যারেক্টারিস্টিক্স কার মধ্যে রয়েছে, তুমি বলবে সিজিয়াম, সিএস। এটাও পরীক্ষাতে এসছে, এটাও তোমাদেরকে মেটালের মধ্যে পড়িয়ে দিয়েছি, মনে থাকবে? তো যা পড়িয়ে দিয়েছি এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন হয় না, আসে না, বারবার করে বলছি এগুলোই ভালো করে পড়ো। এই প্রত্যেকটা জিনিস পরীক্ষাতে এসছে, পরীক্ষায় গিয়ে লোকজন পারফর্ম করে এসছে, 25-এর মধ্যে 25 কমন পেয়েছে, শুধুমাত্র তারা জিনিসপত্রগুলোকে পড়ে গেছিল বলে। এবার যারা যারা জিনিসপত্রগুলো পড়বে না, যারা ভাববে যে না না আমি তো ব্যাচে ভর্তি হয়ে গেছি, আমার তো বুঝতে পেরে যাচ্ছে, তাহলেই হবে, হবে না। তোমাকে একবার পড়ার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারছো মানে তুমি জেনাফ ক্যাপাসিটি মানে এফিসিয়েন্ট এই সমস্ত জিনিসপত্রগুলো বোঝার জন্য। আমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না হই, আর্টস ব্যাকগ্রাউন্ডের হই, তারপরেও আমি এটা বুঝতে পারছি মানে আমার ক্ষমতা আছে ভাই। আমি সায়েন্স নিয়ে পড়িনি, সেটা আমার তখন একটা কোনো রকম কোনো গল্প ছিল, এখন আমি বুঝতে পেরেছি। এবার বুঝতে পারছি মানে এই নয় যে তোমার তৈরি হয়ে গেল, তুমি বুঝতে পারছো, এইবার তোমাকে সেগুলোকে রিভিশন করতে হবে। তো সেটা তোমাকে বললাম, এখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করছো, কনসেপ্ট ক্লিয়ার করা মানে তোমার কিন্তু এক্সাম ক্র্যাক করা নয়। তুমি এখন পারলে, বুঝতে পারলে, কনসেপ্ট তোমার ক্লিয়ার হলো, এবার তোমাকে রিভিশন করতে হবে মাস্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, রিভিশন হয়ে গেল, এরপর তুমি আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে তোমার কোশ্চেনগুলো করাচ্ছে সেগুলো দেখে নাও, ব্যাস গল্প শেষ, তুমি একদম রেডি। ঠিক আছে, চলো। আচ্ছা, এইবার তোমাকে আমি কতগুলো জিনিস একটু বলবো, শোনো বাবা, খুব ভালো করে একটা মন দিয়ে একটা কথা শোনো। তোমাদের দেখবে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমি একটা জিনিস পড়িয়েছিলাম, তার নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এই যে তুমি বাঁ দিক থেকে ডান দিকে গেলে এটা হচ্ছে, ওপর থেকে নিচে গেলে এটা হচ্ছে, নিচে থেকে ওপরে গেলে এটা হচ্ছে। রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি হবে? বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে নাকি কমবে, নাকি একই থাকবে, নাকি ওপর থেকে নিচে গেলে কিছু হবে, কি হবে চেঞ্জেস? এখানে আমি লিখে রাখলাম রেডিও অ্যাক্টিভিটি। এইটা কোন রকম কোন পিরিয়ডিক টেবিলের সঙ্গে কোনো মিল নেই, এ নিজের মতো নিজে থাকে। বোঝা গেল? মানে ও পরে আছে মানে ও বেশি রেডিও অ্যাক্টিভ, ও কম মানে মানে আগে আছে মানে ও কম রেডিও অ্যাক্টিভ, এরকম ব্যাপারটা কিন্তু নয়। রেডিও অ্যাক্টিভিটি কোনো পিরিয়ডিক টেবিলের কোনো রুলকে মানে না। আর রেডিও অ্যাক্টিভ কাকে বলে, কাকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলে, দেখবে আমার অর্গানিক কেমিস্ট্রির মধ্যে 3টে ক্লাসের মধ্যে আমি রেডিও অ্যাক্টিভিটি পুরো জিনিসপত্র বুঝিয়ে দিয়েছি। ওর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে এবারেও আসেনি, পরেও আসবে না, এত বড় কথা বলে দিলাম। ঠিক আছে, একদম রেশিওর উপর ডিপেন্ড করে, n/p, ভেরি গুড, 1/1.5 এর থেকে বেশি হলে সেটা রেডিও অ্যাক্টিভ হয়, ভেরি গুড, একদম। চলো, বোঝা গেল? এবার শোনো, আমি আরো 2-3টে জিনিস একটু বলবো যেটা পরীক্ষাতে এসছে এবং আসবে। কি সেটা?
সবার প্রথম আমি তোমাকে বলবো যেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। কি বললাম? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কাকে বলে? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানে কি? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানে হচ্ছে, মাথায় রাখবে, যারা এস এবং পি ব্লকের মধ্যে রয়েছে বাট তারা ইনকমপ্লিট। যদি কোনো মানে মৌলের মধ্যে ইনকমপ্লিট এস এন্ড পি ব্লক থাকে তখন সেটাকে আমরা কি বলবো? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। স্যার মানে কি? বুঝতে পারলাম না। দেখো, এস ব্লক যেটা রয়েছে আমরা কি জানি? দুটো এলিমেন্ট থাকা দরকার, দুটো ইলেকট্রন থাকা দরকার। আমরা অনেক এলিমেন্টের ক্ষেত্রে দেখেছিলাম যে ওইখানে একটা ইলেকট্রন গিয়ে শেষ হয়ে গেছে, দেখেছিলাম কি দেখিনি? পিতে 6টা থাকার কথা, 6টায় যায়নি, 6টা ইলেকট্রন নেই, 4টে গিয়ে শেষ হয়ে গেছে, দেখেছিলাম কি দেখিনি? দেখেছি তো। যদি এরকম টাইপের দেখো যে ইনকমপ্লিট কোনো এলিমেন্টের এস আর পি ব্লক আছে, তার মানে তারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করবে, স্যার এস আর পি ব্লক কোন জায়গায় থাকে? আমি তোমাকে আগের দিনই বলে দিয়েছি যে গ্রুপ 1 এবং গ্রুপ 2, মনে করে দেখো কি বলেছিলাম, এই যে দুটো আছে এটাকে তোমরা এস ব্লক বলছে না কিছুক্ষণ আগে? তার মানে এখানকার এলিমেন্ট গুলো, এবং পি ব্লক মানে কি? এখানকার এলিমেন্ট গুলো। তার মানে এই জায়গাটা এবং এই জায়গাতে যতগুলো এলিমেন্টের মধ্যে ইনকমপ্লিট এস এবং পি ব্লক থাকবে তাদেরকে আমরা কি বলবো? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। মনে থাকবে, জাস্ট এইটুকুই জিজ্ঞেস করে। হলো? একদম। চলো এইবার, না 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 না, এই রে, এবার ভুল করলে তো সমস্যা। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানে হচ্ছে এস মানে কি? এস মানে হচ্ছে 1 আর 2, গ্রুপ নাম্বার 1 আর 2। আর পি মানে কি? 13 থেকে 18। ভুলে যেও না, এগুলো আগের দিন পড়িয়ে দিয়েছি। চলো পরেরটা বলি। আরেকটা যেটা আছে তার নাম হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট। তোমার মনে হতেই পারে, স্যার শুধুমাত্র দ্বিচারিতা কেন এস আর পি এর সঙ্গে হচ্ছে, ডি এর সঙ্গে কেন হচ্ছে না? তোমার মনে হতে পারে। তো বলে রাখি, ট্রানজিশন এলিমেন্ট কাকে বলবো? ট্রানজিশন এলিমেন্ট বলবো মানে হচ্ছে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। যেমন এটার ক্ষেত্রে একটাই ক্যারেক্টারিস্টিক দরকার, সেটা হচ্ছে এস আর পি ব্লক হচ্ছে তোমার গিয়ে ইনকমপ্লিট থাকতে হবে। এখানে ইনকমপ্লিট ডি ব্লক থাকতে হবে। তার মানে এস আর পি এর ক্ষেত্রে এটা হচ্ছিল। ডি ব্লক মানে কি? ডি ব্লক মানে হচ্ছে যেখানে 3 থেকে 12, মানে এই মাঝেরটা, এই যে জায়গাটা আছে এটাকে আমরা কি বলে থাকি? ডি ব্লক বলে থাকি। তো এখানে যতগুলো এলিমেন্ট আছে যাদের যাদের তোমার হচ্ছে ইনকমপ্লিট ডি ব্লক আছে তাদেরকে আমরা বলতে পারি ট্রানজিশন এলিমেন্ট। তবে এখানে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স এর রয়েছে, এটা একটু বলে রাখি। আর একটা কথা বলে রাখি, এখানে 3 থেকে 12-র মধ্যে কিন্তু দেখবে এখানে 57 থেকে 71 আর 89 থেকে 103, এটা কি? এরা এ ব্লক এলিমেন্ট তো। বাট এই এ ব্লক এলিমেন্ট কিন্তু হলে হবে না। তাহলে আমি কি লিখবো এখানে? উইদাউট এফ ব্লক এলিমেন্ট। মানে এফ ব্লক এলিমেন্ট হলে কিন্তু হবে না, কেবলমাত্র ডি হতে হবে। ঠিক আছে? এরা কি করতে পারে? এরা কালারফুল কমপ্লেক্স সল্ট তৈরি করতে পারে। এরা কালারফুল কমপ্লেক্স সল্ট তৈরি করতে পারে। আর 3 নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে এদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি থাকে। এদের ভ্যারিয়েবল ভ্যালেন্সি থাকে। যেমন তোমাকে দেখি একটা জিনিস বলি, দেখো এখানে এই যে 3 থেকে 12-র মধ্যে একটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে 8-এর মধ্যে আয়রন Fe, দেখতে পাচ্ছ প্রত্যেকে Fe আছে। Fe মানে কি? আয়রন। এবার এর 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 যে মানে তোমার হচ্ছে ভ্যালেন্সি, তুমি দেখবে কখনো কখনো আমরা এটাকে লিখে থাকি Fe2+, কখনো কখনো আমরা লিখে থাকি Fe3+। এইগুলো হচ্ছে এই কারণের জন্য। বোঝা গেল? ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? ফেরিক এবং ফেরাস একদম। চলো এবার একটা কথা বলি, এই সবকটা মিলিয়ে যখন তুমি দেখবে যে কোনো একটা এলিমেন্টের এই 3টে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তাহলে এরা ট্রানজিশন এলিমেন্ট এরা বলতে পারি। কিন্তু
এর মধ্যেও একজনা আছে যে ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে, মানে সে কমপ্লেক্স কালারফুল সল্ট তৈরি করতে পারছে, তার ভ্যারিয়েবল ভ্যালেন্সিও দেখতে পাই, তার ইনকমপ্লিট ডি ব্লকও রয়েছে, তার সত্ত্বেও ওকে ট্রানজিশন এলিমেন্টের মধ্যে ফেলবো না। বোঝা গেল? তার একটা এক্সাম্পল আমি তোমাকে বলি, এখানে এক্সেপশন বলে লিখে রাখবে, এখানে এটাই পরীক্ষাতে কোশ্চেনে আসে, একটা এক্সেপশন আছে মাথায় রেখে দিও, সেটার নাম হচ্ছে জিঙ্ক। জিঙ্ক পরীক্ষাতে কোশ্চেনে বহুবার এসছে। ট্রানজিশন এলিমেন্টের মধ্যে যা যা প্রপার্টি থাকা দরকার এর মধ্যেও তাই তাই প্রপার্টি রয়েছে, কিন্তু তারপরেও একে কিন্তু আমরা কখনো বলতে পারি না যে ও হচ্ছে তোমার গিয়ে ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ছে। পুরোপুরি ক্লিয়ার হলো এত দূর পর্যন্ত? কারোর কোনো সমস্যা এইটুকুর মধ্যে বলো আমাকে ঝটপট করে। কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে এইটুকুর মধ্যে ঝটপট করে বলে ফেলো। নেই তো? নেই প্রত্যেকে? যেগুলো পড়াচ্ছি সেগুলো পড়তে। চলো আর একটা ছোট্ট জিনিস বলে দিই, তাহলে চ্যাপ্টার শেষ। কি সেটা? তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে একদম বেসিক জিনিস কোয়েশ্চেন, যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে সবচেয়ে শর্টেস্ট পিরিয়ড কোনটা, শর্টেস্ট পিরিয়ড কোনটা যদি তোমাকে জিজ্ঞেস করে, মানে সবচেয়ে ছোট, তুমি কি বলবে? 1 নাম্বার পিরিয়ড। কেন স্যার? দেখো 1 নাম্বার পিরিয়ড যেটা রয়েছে, কত এলিমেন্ট আছে? এখানে হাইড্রোজেন আছে, এখানে হিলিয়াম আছে। তারও কারণ এখানে কি আছে? এখানে কেবলমাত্র দুটো এলিমেন্ট আছে, তাই এটা কি শর্টেস্ট পিরিয়ড বলতে পারি। প্রত্যেক কাছে ক্লিয়ার? চলো, যদি শর্টেস্ট না বলে, যদি বলে তোমাকে শর্ট পিরিয়ড, শর্ট পিরিয়ড কোনটা, তুই বলবে 2 এবং 3। কেন স্যার 2 আর 3 কেন বলবো? তার কারণ দেখো 2, দেখো কটা করে আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, দেখতে পাচ্ছ 8টা এলিমেন্ট আছে। সেম গল্প 3 এর ক্ষেত্রেও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে 2 আর 3 কটা করে আছে? 8টা করে এলিমেন্ট আছে। তো সেই জন্য এখানে আমরা বলতে পারি এটাকে শর্ট পিরিয়ড। ক্লিয়ার? চলো, এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে লং পিরিয়ড কোনটা, লং পিরিয়ড কোনটা, তুমি কি বলবে? লং পিরিয়ড কোনটা? লং পিরিয়ড হচ্ছে, দেখো এবার দেখো এর পরে যখন আসছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা, 4 5 6 7 প্রত্যেকটাই দেখছো একই রকম এলিমেন্ট গুলো দিয়ে তৈরি হচ্ছে, 18টা এলিমেন্ট দিয়ে। ইয়েস অর নো আমাকে বলো, তাই তো? কিন্তু তারপরও আমরা লং পিরিয়ড 4 আর 5 কে বলবো, 6 আর 7 কে কেন বলতে পারবো না? কেন বলতে পারবো না? তার কারণ দেখো বাবা, এখানে এই জায়গাটা ফাঁকা আছে, এটা আমরা পরে লিখেছি, সেই জন্য এটাকে লং এর মধ্যে বলতে পারবো না, তাই তো? তাহলে আমরা কি বলবো? 4 আর 5 কে বলবো। কটা করে এলিমেন্ট আছে? 4 আর 5 কে বলবো। কটা করে এলিমেন্ট আছে? 18টা করে এলিমেন্টস আছে, বলতে পারি। চলো, এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে লংগেস্ট পিরিয়ড, লংগেস্ট পিরিয়ড কাকে বলবো, তুই বলবে স্যার 4 5 পর্যন্ত হয়ে গেছে, তাহলে 6 7 কে আমি বলে দেবো লংগেস্ট পিরিয়ড। তার কারণ, তার কারণ কি? তার কারণটা হচ্ছে একটাই, যে দেখো 6 কি আছে? একটা দুটো, এবার এটা নিচে চলে গেছে, বাদ দাও, আমি এটা বাদ দিয়ে রাখছি, একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, 32টা এলিমেন্ট আছে, আছে তো? তাহলে 6-তেও যা আছে 7-তেও তাই আছে, কারণ এইভাবেই তোমার সাজানো আছে। তাহলে আমি কি বলবো? লংগেস্ট পিরিয়ড আমি বলবো 6 কে, কারণ এতে 32টা এলিমেন্টস আছে। স্যার 6 এর পর 7 লিখলেন না কেন? দ্বিচারিতা কেন করছেন? 7 কেন লিখলেন না? এবার তোমাকে বলি, এখানে
এই যে 7 জায়গাটা আছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনকমপ্লিট পিরিয়ড। কি বলবো, কাকে বলবো? 7কে বলবো। কটা আছে? 32টা এলিমেন্টস। স্যার কেন? এখানে তো 32টা আছে, আপনি কেন এটাকে 7টাকে কেন বলছেন, অসম্পূর্ণ কেন বলছেন? তার কারণটা হচ্ছে একটাই, যে এই টোটাল যতগুলো মৌল আছে সবগুলোকে মিলিয়ে দেখো কতগুলো আছে টোটাল অগ্নেশন, যেটা 118তম এলিমেন্ট, তাই তো? তার মানে এই টোটাল যতগুলো আছে সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি 118টা এলিমেন্ট দিয়ে তোমার টোটাল পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে। এবার তোমাকে আমি একটা কথা বলি, এই প্রকৃতির মধ্যে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি এই 118টা মৌলই আছে? আছে কি? আরে ভাই, এর থেকে বেশিও থাকতে পারে, যেগুলো আমাদের চোখে এখনো পড়েনি। আমরা কি পেয়েছি বলো? আমরা সায়েন্সের মধ্যে যারা একটু সায়েন্স বেশি ভালো পারি, আমরা নিজেদেরকে বিশাল বড় একটা দিগ্গজ মনে করি, তাই নয় কি? কেন? আমরা একটু বেশি বাকিদের থেকে জানি বলে। কি একটা বিশাল বড় হনু হয়ে গেছি আমি। তো ভাই আলটিমেটলি সায়েন্স কি? যেটা প্রকৃতির মধ্যে আছে সেটা কি আমরা কি খুঁজে খুঁজে বার করছি, একটা ল দিচ্ছি, এবং তার জন্য আমি বলছি এইটা একটা এর মধ্যে হচ্ছে, তার জন্য আমরা একটা বিশাল বড় দিগ্গজ হয়ে গেছি। তুমি কি প্রকৃতিকে তৈরি করতে পারবে? পারবে তৈরি করতে? হ্যাঁ, পারবে না তো। প্রকৃতি নিজে সমস্ত সায়েন্টিফিক জিনিসপত্রগুলোকে মেনে সে রেডি হয়ে বসে আছে। সেখান থেকে আমি ছোট্ট ছোট্ট কিছু জিনিস জানতে পাচ্ছি, সেগুলোকে আমরা চিনে ল তৈরি করে বুঝতে পারছি আচ্ছা প্রকৃতির মধ্যে এগুলো রয়েছে, তার মানে আমি একটা বড় হনু হয়ে গেছি বাকিদের থেকে। কিন্তু বাকিরা নিয়ে সবাইকে মিলে কি প্রকৃতি তৈরি হয়েছে? না তো, নেচার তো অন্য জিনিস না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আলটিমেটলি প্রকৃতিতে সবকিছু আছে, আমাদের চোখে এখনো পর্যন্ত এতগুলো এলিমেন্ট আমরা দেখতে পেয়েছি। যবে পাখিগুলো দেখতে পাবো তখন সেগুলো আস্তে আস্তে আপডেট হতে হতে আসবে। এবার হতেই পারে 119তম এলিমেন্ট আবিষ্কার হয়ে গেল, 120তম এলিমেন্ট আবিষ্কার হয়ে গেল। তোমরা বড় হয়ে গেছো, রেলে চাকরি করছো, সে মতো অবস্থায় তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাকে পড়াচ্ছ, তোমাদের ছেলে তোমাদের নাতি তাদেরকে পড়াচ্ছ। মেয়েরা বা ভুল ভাববে, নাতি নাতনিকে পড়াচ্ছ, ছেলে মেয়েকে পড়াচ্ছ, ঠিক আছে? তো যদি এটা হয় তখন দেখবে তুমি যেটা পড়াচ্ছ সেটা হয়তো এই পিরিয়ডিক টেবিলটাই নেই, পুরো চেঞ্জেস হয়ে গেছে। আমাদের তো ভাবতে কোনো ক্ষতি নেই না, যখন কোনো কিছু নেই আমি ভেবে নি না, আরে ভাবতে কি ক্ষতি আছে? আমি ইন্ডিয়ার রাষ্ট্রপতি হয়ে গেছি, ভাবছি, আরে ভাবতে কি ক্ষতি আছে? কেউ তোমাকে জেলে পুরে দেবে না, তাই নয় কি? ভাবছি। তো এরকম করে এরাও ভেবেছে যে 118তম এলিমেন্ট পর্যন্ত আবিষ্কার হয়েছে, 119তম এলিমেন্ট যখন আবিষ্কার হবে সেটা কোনো না কোনো ভাবে 7 নম্বরের মধ্যেই ঢুকিয়ে দেব, তাই তো? তো 119তম এলিমেন্টটাকে আমি 7 নম্বরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এবং সেই জন্য আমি এটাকে ইনকমপ্লিট বলছি, তখন কমপ্লিট হবে। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো এইটাকে একটা সিস্টেমে দেখলাম যে এখানে অ্যাটমিক রেডিয়াস এদিক থেকে এদিকে গেলে বাড়বে, এদিক থেকে কমবে, এই ব্যাপার আমি দেখলাম, তাহলে আমার যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে 119তম এলিমেন্ট যেটা হলো সেটা কথার কথা হতেই পারে সেটার মিলটা পাওয়া গেল জিঙ্কের সঙ্গে। তাহলে ওই জিঙ্কের মধ্যে এখানে কোনো একটা জায়গাতে রাখা উচিত, এখানে তো রাখা উচিত নয়। একদম ঠিক কথা। তখন কি স্যার কোথায় রাখবো? এবার এই জিনিসটা বোঝার জন্য, এই জিনিসটা বলার জন্য, এই জিনিসটা ভাবার জন্য, এই টেবিল তৈরি করার জন্য একটা রয়্যাল সোসাইটি বলে একটা সোসাইটি আছে যারা পুরো জিনিসপত্রগুলোকে তৈরি করে থাকে, ঠিক আছে? এই জিনিসটাও তাদেরই তৈরি। তো সেই জিনিসটা তোমরা পড়ছো, সেখানে প্রচুর প্রচুর বিজ্ঞানী রয়েছেন, তারা এগুলোকে প্রত্যেক মুহূর্তে আবিষ্কার করছেন, ভাবছেন, বুঝছেন, আবার মুছছেন, মসলে এই জিনিসটাকে তৈরি করে গেছেন। তো তখন যে সব জিনিসপত্রগুলো আসবে তখন তারা সেগুলোকে নিজের মতো করে ডেভেলপ করবে এবং তারা এগুলোকে কোথাও কোথাও না কোথাও বসিয়ে দেবে, ঠিক আছে? তো সেগুলো নিয়ে তোমার কোনো
ভাবার কোনো কারণ নেই, কারণ তুমি নিজে রয়্যাল সোসাইটির কোনো সায়েন্টিস্টের মধ্যে পড়ো না। তুমি কি করতে এসছো? তুমি চাকরি পেতে এসছো। তো চাকরি পেতে যখন এসছো তখন বেশি লাফালাফি করলে চলবে না। তো সেখানে আমাকে কি করতে হবে? আমাকে এখানে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে যে ইনকমপ্লিট পিরিয়ড যখন পরীক্ষাতে জিজ্ঞেস করবে তখন আমাকে 7 নম্বরটা লিখতে হবে। ব্যাস, এইটুকু লিখে দাও, পরীক্ষা পেয়ে মানে পরীক্ষায় পাশ করে যাও, চাকরি পেয়ে যাও, তাহলেই হয়ে যাবে। বাকি জিনিসপত্র যখন তোমার পরবর্তীকালে পিরিয়ড টেবিল আবার চেঞ্জেস হবে, আবার নতুন করে নতুন পিরিয়ড টেবিল আসবে, তখন তারা সেই যে জিনিসপত্রগুলো বলবে, তখন তুমি সেগুলোকে পড়ো, তারপর তুমি তোমার ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে পড়িও। ঠিক আছে, চলো, এই হচ্ছে ব্যাপার। বাট এখনকার রেসপেক্টে এটাই আমাকে মনে রাখতে হবে, এরপরে কি হবে সেটা আমার দেখে লাভ নেই। চলো, এটা হলো ব্যাপার। ব্যাপারটা কি বলতো, আমি বেসিক্যালি এই কথাগুলো মাঝে মাঝে বলি, কেন বলি সেটা হচ্ছে এটাই যে আমাদের একটা গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সির মধ্যে কোটি কোটি নক্ষত্র আছে। সেই কোটি কোটি নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্র হচ্ছে সূর্য। সেই সূর্যের চারিদিকে এতগুলো গ্রহ উপগ্রহ ঘুরছে, তার মধ্যে একটা গ্রহের মধ্যে আমরা থাকি হচ্ছে পৃথিবীতে। সেই পৃথিবীর যতগুলো স্পিসিস আছে তার মধ্যে সবচেয়ে ছোট্ট একটা স্পিসিসের মধ্যে আমরা পড়ি হচ্ছে মানুষ হিসাবে, তাই তো? তাহলে তুমি এবার ভাবো যে আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন বিশাল বড় মানুষ হয়ে গেছি। ভাবতে শুরু করলে, আরে ভাবতেই ক্ষতি আছে, আমরা ভাবতেই পারি, ভাবতে কোনো রকম মানে কেউ জেলে বুড়ে হয়ে যাবে না, ভাবছি আমি। তো যখনই তুমি ভাববে তখন তুমি এই জিনিসটা ভাবা শুরু করো, আচ্ছা আমার আশেপাশে এতগুলো লোক আছে, তার মধ্যে থেকে ঠিক আছে আমি সবচেয়ে বৃত্তবান, সবচেয়ে বিশাল ক্ষমতাশালী একজন বিশাল বড় হনু হয়ে গেছি, খুব ভালো কথা। তাহলে আমি কোথায় আছি? কোথাকার মধ্যে হনু হয়েছি? এই পৃথিবীর মধ্যে হনু হয়েছে, ঠিক আছে? ধরে এলাম তুমি পৃথিবীর একদম শ্রেষ্ঠ একজন মানুষ হয়ে গেছো, ঠিক আছে? এই পৃথিবীটা কার মধ্যে পড়ছে? এই টোটাল যে সূর্যের চারিদিকে যতগুলো গ্রহ নক্ষত্র, এই তোমার হচ্ছে উপগ্রহ আর গ্রহ ঘুরছে, তার মধ্যে একটা পড়ছে। এরকম কোটি কোটি নক্ষত্র নিয়ে তৈরি হচ্ছে একটা গ্যালাক্সি, যেটা আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পড়ি। এই গ্যালাক্সি থেকে একটু নির্দিষ্ট দূরত্বে কে আছে? সবচেয়ে কাছের গ্যালাক্সি আমাদের নাম কি? অ্যান্ড্রোমেডা। তাদের মধ্যে দূরত্ব কত জানো? তাদের মধ্যে দূরত্ব হচ্ছে দুটো ব্ল্যাক হোল পেরিয়ে যেতে হবে। ব্ল্যাক হোল মানে কি? যে ব্ল্যাক হোল মানে হচ্ছে যখন কোনো আলোক রশ্মি কোনো একটা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাবে তার কোনো চিহ্ন পাওয়া যাবে না, মানে যেটা একটা টোটাল জায়গার একটা সমষ্টি। ধরা হয় যে তুমি 1 চামচ মাটি তুলেছো একটা তোমার হচ্ছে নর্মাল চামচ দিয়ে, ঠিক আছে? এবার তুমি যদি ব্ল্যাক হোলের 1 চামচ মাটি তুলতে যাও, তোমার তো জাস্ট একটা আঙুলি দুটো আঙুলি লাগছে মাটিতে তুলতে গেলে। ব্ল্যাক হোলের ওই 1 চামচ যদি তোমাকে মাটি তুলতে হয়, তার যে ভার সেটা তুলতে গেলে মোটামুটি হবে 350 লোকের ক্ষমতা দরকার। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে ব্যাপার যে ভাই, যখনই আমরা প্রত্যেকে নিজেকে মনে করবো যে আমি বিশাল বড় একটা উচ্চ স্থানে পৌঁছে গেছি, সবসময় বলে একটা কথা যে যখনই তুমি নিজেকে উচ্চ স্থান ভেবে নেবে তখন থেকেই তোমার ডাউনফল শুরু হয়ে যাবে, তুমি শেষ হয়ে গেলে। এটা আর কিচ্ছু না, ঠিক আছে? ব্ল্যাক হোলটা কি? ব্ল্যাক হোল নিয়ে একটা বিশাল বড় জিনিস আছে, ওর মধ্যে একটা অনেক আলাদা লেভেলের থিওরি রয়েছে, সেসব নিয়ে পরে একটা কোনো সময় কথা বলবো। তো এসব বলতে থাকলে বলতেই থাকবো। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে তুমি দেখলে না, এই যে তোমাকে এতগুলোর মধ্যে তোমাকে বললাম একটা গ্যালাক্সি, তার পাশে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি রয়েছে, এরকম কয়েক বিলিয়ন গ্যালাক্সি আছে, সেটা নিয়ে তৈরি হয়েছে একটা ইউনিভার্স। তার কতটুকুর মধ্যে কতটুকু আমরা জানি গো, দিয়ে নিজেকে মনে করছি বিশাল বড়। হয়তো কোথাও কোনো একটা জায়গাতে আমাদের মতোই কোনো একটা মানুষ আছে যার খবরও আমরা জানি না, যাদেরকে আমরা এলিয়েন বলে উল্লেখ করতে পারি। কে জানে কি আছে, কিছুতে জানি না। তো এটা আমার কথা নয়, এটা এসআর কে বলে গেছেন যে আজকে সে এত বড় স্টার,
বিশাল বড় জায়গায় পৌঁছে গেছে, মান্নাতের সামনে যখন সে দাঁড়ায় চারিদিকে ফ্যানদের একটা হলকা পড়ে যায়। কিন্তু জীবনে সেও একটা কথা বলে রাখে যে নিজেকে আমি কখনো রেস্টে রাখি না, আই ফিল রেস্টলেস এভরি টাইম এভরি মোমেন্ট। যখনই তুমি সেই জিনিসটা ফিল করবে তখনই তোমার আরো আর্জ জন্মাবে যে না, আমাকে আরো কিছু করতে হবে, আরো বেটার কিছু করতে হবে, আরো বেটার কিছু করতে হবে। আর যখনই মনে হবে যে আমি বিশাল কিছু বিশাল কিছু হয়ে গেছি, বিশাল বড় লেভেলে মানুষ হয়ে গেছি, আমি তোমাকে বলে দিচ্ছি একটা ছোট্ট কাজ করবে, যে ধর্মেরই মানুষ হও না কেন, মানুষ তো মরবে, ধর্ম নিয়ে তো কেউ বেঁচে থাকে না। না, এটা ইন্ডিয়ার মধ্যে একটা বড় প্রিজুডিস তৈরি করে রেখেছে, এইভাবেই সমস্ত কিছু হয়ে আসছে। কথার কথা বাদ দাও, কাউকে পোড়ানো হয়, কাউকে কবর দেওয়া হয়, একবার সেই সমাধিস্থল বা কবরস্থানে চলে যাও, যাও একবার, জাস্ট 15 থেকে 20 মিনিট সেখানে দাঁড়িয়ে আসো, বুঝে যাবে যে মানুষ যে প্রত্যেক মুহূর্তে বলে যে আমি বিশাল বড় কিছু হনু হয়ে গেছি, বিশাল কিছু করে নিয়েছি, বিশাল উখড়ে নিয়েছি, তার পরিসমাপ্তি কোন জায়গাতে। আজকে তো করোনা এসেছিল, বড় বড় তাবর তাবর মানুষকে নিয়ে গেছে, যাদের হয়তো একটা ফোন কল করার দরকার, তাদের প্রাইভেট জেট চলে আসবে, তাকে নিয়ে বিদেশে চলে যাবে। বাঁচাতে পেরেছে? পারেনি, পারবেও না। তার কারণ আমরা প্রত্যেকে এই নেচারের ভৃত্য। এই নেচার হচ্ছে সর্বশক্তিমান, যেটাকে আমরা বলে থাকি কখনো কখনো গড বলে উল্লেখ করে থাকি, কখনো কখনো আইনস্টাইনের ভাষায় শক্তি বলে, কখনো কখনো আমরা সেটাকে খ্রিস্টান ধর্মে গড বলি, কখনো কখনো আমরা হিন্দু ধর্মে ভগবান বলি, কখনো কখনো আমরা মুসলিম ধর্মে আল্লাহ বলি। আরে সেটাই তো জিনিস রে ভাই, কি আছে কিছু একটা জিনিস, সেটা যে যেভাবে শুনে শান্তি পায়, এনার্জি, এটাই, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো একটু আধ্যাত্মিক হয়ে গেছিলাম, এসব বলতে শুরু করলে ছাড়বো না আমি, তো বাদ দাও। অনেকের আবার সময় চলে গেল, 10 মিনিট চলে গেল, তো এটাই রিয়েল লাইফের অনুভূতি, আর কিচ্ছু না। সময় বাড়ুক, আস্তে আস্তে সময় চলে যাক, বুঝতে পারবে। কারোর চেতনা আসে একদম অন্তিম সজ্জায় গিয়ে, কারোর চেতনা চলে আসে অনেক তাড়াতাড়ি। যাদের তাড়াতাড়ি চলে আসে তারা জীবনে কিছু করতে পারে, যাদের অন্তিম সজ্জায় চলে আসে তাদের সময় থাকে না, লাস্ট মিনিটে সময় একদম এন্ড পজিশনে মনে আসে, আর কি লাভ হবে বলো? তোমার সেই ক্ষমতাও নেই, তোমার শারীরিক ক্ষমতাও নেই, তোমার আর্থিক সমস্যাও নেই, তো সময় আছে এখন। এই সময় নিজেকে তৈরি করো, নিজের বেস তৈরি করো, নিজের জন্য নয়, প্রকৃতির জন্য। কারণ আমরা প্রত্যেকে শেক্সপিয়ারের ভাষায় এই রঙ্গমঞ্চে কিছু নাটক করতে এসেছি, নাটক করছি, চলেও যাব, কিন্তু এই নাটকের মধ্যে যে শ্রেষ্ঠ প্লেটা লিখে যাবে, যে আরো 10 জনের জন্য কিছু করে যাবে, সে মৃত্যুঞ্জয় হয়ে উঠবে। রবীন্দ্রনাথের কথায় সেই মৃত্যুঞ্জয় কবিতাটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো, তাই তো? চলো, অল দ্য বেস্ট। আমি কোনো কিছু নয়, বিজ্ঞান যেটুকু পড়েছি, বুঝেছি, যা কিছু বুঝেছি সেটুকু তোমাদের মধ্যে আমি ছড়িয়ে দিই, যেটা রেলের পরীক্ষার জন্য তোমাদের হেল্প হবে, তোমরা চাকরি পাবে, নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবে এবং তোমার পরিবারকে স্বাবলম্বী করতে পারবে, জাস্ট এইটুকুই। চলো, এখন মোটামুটি স্টেবল আছে কুন্তল, একটু ঠিকঠাক আছে, দেখা যাক। চলো, যাই হোক, এই হলো ব্যাপার। আমরা আজকে পিরিয়ডিক টেবিল শেষ করলাম, পরের দিন আগামীকাল যখন তোমাদের ক্লাস রয়েছে সেখানে বাকি জিনিসপত্রগুলো শেষ করব। আমি আগের দিন কিন্তু তোমাদেরকে পিরিয়ডিক টেবিলের পুরো পিডিএফটা দিয়ে দিয়েছি, তো আজকে আর দিচ্ছি না, আজকে আমি এইটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আগের দিনে ক্লাসে গিয়ে দুটো পিডিএফ ডাউনলোড করে তোমরা দেখে নিও, ঠিক আছে? পরের দিন থেকে আমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হয়ে যাবে, বুঝতে পারছো। আজকে সল্ট শেষ হয়ে যাওয়ার কথা, বাট পিরিয়ডিক টেবিল শেষ হচ্ছে, সময় লাগে, লাগুক, বেস্ট ভাবে শেষ করব, সিলেকশন যাতে পাই তার জন্য শেষ করব। তো প্রত্যেকে যদি এইরকম ক্লাসগুলোকে এনজয় করে থাকো, প্রত্যেকে বেরোনোর সময় 5 স্টার রেটিংটা দিয়ে বেরিয়ে যাও, কারণ আমার এক্সট্রা ক্লাস লাগবেই, এক্সট্রা ক্লাস লাগাতেই হবে, সেটা ম্যানেজমেন্টকে স্পেশাল রিকোয়েস্ট করে লাগাতে হবে, তো কিছু করার নেই সেখানে। তো এটা তোমরা যদি প্রত্যেকে যদি এই জিনিসটাতে এগিয়ে আসো, তাহলে আমি সেক্ষেত্রে ক্লাসগুলোকে লাগিয়ে দিতে পারবো, ঠিক আছে বাবা? চলো, একদম, চলো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। এবং আমরা পিরিয়ড টেবিল শেষ করে ফেলেছি, প্রত্যেকে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার এবং পিরিয়ড টেবিল ভালো করে রিক্যাপ করতে থেকো, কালকে আসছি নতুন চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? চলো, টাটা। পিডিএফ যদি না পাও একবার ঝটপট করে
সাপোর্টে কল করে নাও। ওকে, কোনটা কোনটা? ইলেকট্রো পজিটিভ, পজিটিভ মানে কি? প্লাস, প্লাস চাই একদম। চলো টাটা।